ফেনীতে পুড়িয়ে হত্যা চেষ্টার শিকার ছাত্রীকে সিঙ্গাপুর নেয়ার অবস্থায় নেই। নরসিংদীতে দুর্বৃত্তের আগুনে ৩ বোন সহ দগ্ধ ৪। পাবনায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৫ শতাধিক চরমপন্থীর আত্মসমর্পণ। স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতার আশ্বাস পুলিশের। বিজেপির ইশতেহারে দূরদর্শিতার অভাব, টুইটে রাহুল গান্ধী। নির্বাচনী মাঠে রূপালী পর্দা তারকাদের ভিড়, সবচেয়ে বেশি প্রার্থী পশ্চিমবঙ্গে। দর্শক, আলোচিত ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের আয়োজন নিউজ 24 আপনাদের স্বাগত জানাচ্ছি। মাকসুদুন নবী। ফেনীতে আগুন দিয়ে হত্যা চেষ্টার শিকার মাদ্রাসা ছাত্রীকে সিঙ্গাপুরে নেওয়ার মতো অবস্থা নেই, একথা জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। তিনি জানিয়েছেন এ ব্যাপারে সিঙ্গাপুরের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ চলছে। এই মুহূর্তে ঢাকাতেই চিকিৎসা হবে। এদিকে নুসরাত হত্যা চেষ্টার প্রতিবাদে ফেনীর ট্রাঙ্ক রোডে মানববন্ধন করেছে কর্মজীবী নারীরা। জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। গেল শনিবার সোনাগাজী মাদ্রাসায় ওই ছাত্রীর গায়ে আগুন ধরিয়ে হত্যা চেষ্টা করা হয়। সার্বিক পর্যালোচনা করে তার যে বর্তমান শারীরিক অবস্থা, তাতে তার লাংসে একটা ইনফেকশন আছে। এই ইনফেকশনে এই 5 ঘন্টা ফ্লাই করা খুব ডিফিকাল্ট হবে। মানে এয়ারক্রাফটে অথবা এয়ার অ্যাম্বুলেন্সে যে অল্টিটিউডে যায় সেখানে এটা সম্ভব না। তারপরে যদি সুস্থ না হয় বা ফার্স্ট টিকে থাকার মতো এবং ক্ষমতা না থাকে, তাহলে 12 তারিখের ভিতরে সিঙ্গাপুর থেকে 10-12 জন ডাক্তার আসবে, একটা টিম আসবো, ওনারা আসি এখানে চিকিৎসা করবো। এই প্রসঙ্গে আমরা আর একটু বিস্তারিত জানতে চাই। ফেনী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দিলদার হোসেন। দিলদার, ফেনীতে মাদ্রাসা ছাত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় ফেনীর এখন সর্বশেষ অবস্থা কি? সেখানে সাধারণ মানুষ কিংবা বিভিন্ন ব্যক্তি সংগঠন কি ধরনের প্রতিবাদ করছে এবং আসামিদেরকে ধরার সবশেষ কি খবর আছে আপনার কাছে? মাকসুদ, আপনি যেমনটি বলছেন, আজকে দুপুরবেলা ফেনীর সোনাগাজীতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি প্রতিটি কক্ষ এবং যেখানে ঘটনা ঘটেছে উপরে 3 তলা এবং পুরো সব এলাকায় ঘুরে দেখেছেন। এবং দেখার পর আমরা সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করেছি যে এই ধরনের ঘটনা হলো, আপনারা এটাকে কীভাবে দেখতেছেন বা আসামি অ্যারেস্ট করছেন কিনা বা আপনাদের ফলো আপটা কী। তখন উনি আমাদেরকে জানিয়েছেন যে ঘটনা ঘটেছে এটা যে দলের হোক এবং যারাই করুক তারা কেউ পার পাবে না এবং তাদেরকে আইনের আওতা নিয়ে আসা হবে। এবং আপনারা তো নিশ্চয় জানেন এখানে অধ্যক্ষকে কেন্দ্র করে 2টা গ্রুপ, বিরোধমান 2টা গ্রুপ কাজ করেছিল। আমরা সব গ্রুপ, সরকার দল হোক আর বিরোধী দল হোক, কোন দলের, আমরা এটা দেখতে চাচ্ছি না। আমরা চাচ্ছি অপরাধীকে আমরা আইনের আওতা নিয়ে আসবো। আমরা পাশাপাশি প্রশ্ন করেছিলাম যে শম্পা নামে একটা মেয়ের নাম আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি সেই ক্ষেত্রে। তো উনি জানিয়েছেন যে শম্পাকে আমরা ইতিমধ্যে, শম্পা কি ঘটনার সাথে জড়িত না আমরা জানি না, তবে ওনাকে, ওই মেয়েটাকে আমরা আইনের আওতা নিয়ে এসেছি, থানায় নিয়ে এসেছি। এবং পাশাপাশি আমরা থানায় গিয়ে যেটা দেখলাম, আপনার থানায় এই পুরা মাদ্রাসা এবং ওই এলাকার শিক্ষার্থী যা আছে, ওই এলাকার সকল শ্রেণী পেশার যে শিক্ষার্থীদেরকে তারা থানাতে ডেকে এনে জিজ্ঞাসাবাদ চলতেছে। আমরা যখন থানাতে গিয়েছি তখন দেখলাম প্রায় 50-60 জন মেয়ে থানার ভিতরে বসা আছে, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য অপেক্ষায় আছে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের সাথে অভিভাবক আছে। এবং আরেকটা কথা বলতে চাই, সেটা হলো আমরা এই আজকে সকালবেলা ফেনী শহরের ট্রাঙ্ক রোডে আপনার এটার এই প্রতিবাদে আপনার এই যে নুসরাতের জন্য আপনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে আমরা মানববন্ধন করেছি। এবং মানববন্ধনে তাদের প্রতিবাদটা ছিল যে কেন একটা শিক্ষার্থীকে এভাবে পুড়িয়ে হত্যা করা হবে, পুড়িয়ে হত্যার জন্য চেষ্টা করা হবে, যে এটা আমরা ঘৃণা করি, এই ধরনের ঘটনা যেন না হয়। আর একজন মাদ্রাসার শিক্ষক এই ধরনের কাজের সাথে জড়িত হবে, একজন স্কুলের শিক্ষক এই ধরনের কাজের সাথে জড়িত হবে, এটাকে আমরা ঘৃণা করি। এই ধরনের কাজ যেন ভবিষ্যতে না ঘটে। আর এখানে সোনাগাজীতে আমরা পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, কারণ এই ঘটনাকে কেন্দ্র করে সবাই আতঙ্কিত। এই যারা এটার সাথে তখন জড়িত ছিল, পক্ষ বিপক্ষ ছিল, তারা তো আরও বেশি আতঙ্কিত। তো সব মিলিয়ে যেটা জানলাম, আজকে ওসি সাহেব বা প্রশাসনের সাথে আমরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সবার সাথে আমরা কথা বলেছি। আমি
আমি এখন থেকে প্রায় 10 মিনিট আগে ওইখান থেকে এসে পৌঁছেছি, এখন লাইভে দাঁড়িয়েছি। ওই সারাদিন দিনভর যেটা শুনেছি জানিয়েছে আমাদেরকে সেটা হলো শুধু প্রতিবাদ। তাদের একটাই কথা, এটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া আমরা চাই। সেক্ষেত্রে যারাই করুক এবং যে দলের যে মতেই করুক তাদেরকে আইনে আওতা নিয়ে আসা হোক। এক্ষেত্রে প্রশাসন কিন্তু আমাদেরকে যেটা জানিয়েছে, প্রশাসন কিন্তু এটা দ্বিমত করতেছে না। আর পাশাপাশি এই গভর্নিং বোর্ড আছে, এখানে গভর্নিং বোর্ডের যে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব গভর্নিং বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। গভর্নিং বোর্ডের ওদের পক্ষ থেকে একটা এই তদন্ত টিম গঠন করা হয়েছিল, 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত টিম গঠন করা হয়েছিল। ওই 3 সদস্য বিশিষ্ট তদন্ত টিম 3 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন। সেক্ষেত্রে সেই তদন্ত টিমেরও কাজ চলছে। সব মিলিয়ে আপনার এটা দোষীদের শাস্তি দাবি করছেন মকসুদ। এই মুহূর্তে আমার কাছে এই ছিল আপডেট। ধন্যবাদ দিলদার হোসেন আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। ফেনী থেকে যুক্ত হয়েছিলেন দিলদার হোসেন। যাচ্ছি পরের খবরে। নরসিংদীর রায়পুরের লোচনপুরে দুর্বৃত্তের দেয়া আগুনে ঝলসে গেছেন 3 বোন সহ একই পরিবারের 4 জনের শরীর। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। দগ্ধদের চিকিৎসা দেয়া হচ্ছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, জমি নিয়ে বিরোধে প্রতিবেশী কয়েকজন অনেকদিন ধরে তাদের ওপর চাপ দিচ্ছিল। এর জেরেই ভোরে তাদের ঘরে কেরোসিন ছুঁড়ে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। চিকিৎসক জানিয়েছেন, আহতদের শরীরের 12 থেকে 10% পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের শ্বাসনালী। গেটের তালা মারছে দুনো দিক দিয়ে, তালা মারা পরে কেরাসিন আর পেট্রোল ডালছে, ডালার পরে আগুন লাগার পরে আবার বোমা মারছে। আমার ছোট 3 বোন আর হুফ। সবারই আসলে ইনহেলেশন বার্ন আছে। এই ইনহেলেশন বার্নটা ক্লোজ রুমে হলে এই টাইপের ইনহেলেশন বার্ন বেশি হয়। এই 4 জনের বয়স তো 13, 14, 15, একজন একটু বেশি। খাতুন নামে যে আছে একটু 66 ইয়ার বয়সী। আর সবার পার্সেন্টেজ কম হইলেও কিন্তু এদের ইনহেলেশন বার্ন বেশির জন্য আসলে সবাই একটু ঝুঁকির মধ্যেই আছে। বনানী এফআর টাওয়ারে আগুনের ঘটনায় উদ্ধার কাজে অংশ নিয়ে আহত হয়ে মৃত্যুবরণ করা ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানার দাফন বিকেলে কিশোরগঞ্জে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে। এর আগে রাজধানীর ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিসের সদর দপ্তরে সকাল 11টার পর তার জানাজা হয়। এতে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল রানার পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাস দেন। আগুনে মানুষের প্রাণ বাঁচানোর যুদ্ধে জিতলেও মৃত্যুর কাছে হেরে গেলেন ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানা। সোমবার রাত 11:15টায় সিঙ্গাপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তার মরদেহ। সকালে মরদেহ নেওয়া হয় ফুলবাড়িয়া ফায়ার সার্ভিস সদর দপ্তরে। সেখানে ফায়ারম্যান সোহেল রানার জানাজায় পরিবারের সদস্য ও তার দীর্ঘদিনের সহকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সরকারের বিভিন্ন অধিদপ্তরের কর্তা ব্যক্তিরা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বনানীর অগ্নিকাণ্ডের সময় উদ্ধার কাজে নিজের জীবন উৎসর্গ করে এবং অন্যের জীবন বাঁচিয়ে যে দৃষ্টান্ত রানায় স্থাপন করেছে থেকে পরিবার যেটা একান্ত অবস্থাতে আছে। বনানীর এফআর হোসেন, চ্যানেল 24, ঢাকা। আপনারা দেখছিলেন রিপোর্টটি। আমরা এবার একটু যেতে চাই সেন্ট মার্টিনে। সেখানে আছেন আমাদের রিপোর্টার হিরুন খান। আপনারা জানেন যে 22 বছর পর টেকনাফে সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। হিরুন, আপনার কাছে জানতে চাই কি কারণে এতদিন পর সেখানে বিজিবি মোতায়েন করা হলো সেন্ট মার্টিনে, এবং সেখানকার সবশেষ কি খবর আছে আপনার কাছে?
মাকসুদ, আপনি জানেন যে 1997 সালে সর্বশেষ ওখান থেকে বিজিবি প্রত্যাহার করা হয়। তারপর থেকে কিন্তু আসলে কোস্টগার্ড এবং পুলিশ সেন্ট মার্টিনে আসলে নিরাপত্তা বিষয়টি তারা দেখতেন এবং গত 7 তারিখে, এই মাসের 7 তারিখে আসলে সেখানে আবার নতুন করে বিজিবি মোতায়েন করা হয় এবং বিজিবির টহল দেখতে পাওয়া যায় এবং বিজিবির পক্ষ থেকে আমাদেরকে যেটা বলা হয়েছে, জিজ্ঞাসা করলেন যে আসলে কি কারণে, বিজেপির পক্ষ থেকে আমাদেরকে যেটা বলা হয়েছে যে নিয়মিত টহলেরই একটা অংশ এই বিজিবি মোতায়েন এবং পরবর্তীতে আমরা যেটা জিজ্ঞাসা করেছিলাম, আমরা যেটা জানতে পেরেছি যে এখন যে পরিস্থিতি সেটি হচ্ছে যে বিজিবির যে বিওপিটি রয়েছে, নতুন করে যে বিওপি তৈরি করা হচ্ছে তার প্রক্রিয়া চলছে এবং কোন জায়গাটাতে আসলে সেন্ট মার্টিনের কোন জায়গাটাতে আসলে টহল বসাবেন কিংবা কোন জায়গাটাতে বিওপি বসাবে, সেই কৌশলগত দিকগুলো নিরাপত্তার স্বার্থে তারা দেখছেন। এখনো পর্যন্ত তদারকি চলছে এবং বিজেপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে কোনো রকম কোনো থ্রেট কিংবা কোনো রকম কোনো উস্কানি ছাড়াই কিন্তু আসলে নিয়মিত টহলের অংশ হিসাবে কিন্তু আসলে বিজিবি সেখানে অবস্থান করছেন। এবং আপনি জানেন যে রোহিঙ্গা ইস্যুর পর থেকে আসলে মায়ানমার বারবারই তাদের মানচিত্রের মধ্যে বারবারই সেন্ট মার্টিন টেনে নিয়ে আসছিলেন। তারপরে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যখন কড়াভাবে নজরদারি করা হয় তখন কিন্তু তারা কিন্তু সরে যায় বিষয়টি থেকে। তার প্রেক্ষাপট হতে পারে, অনেকে বিশ্লেষকরা অনেকে বলছেন যে তার ইস্যু হিসাবেই আসলে বিজিবি সেখানে নিরাপত্তার স্বার্থে, বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে, সেন্ট মার্টিনের নিরাপত্তার স্বার্থে আসলে সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। এই ছিল আসলে এখান থেকে সর্বশেষ আপডেট। মাকসুদ, হিরণ, বিজিবির কি পরিমাণ সদস্য সেখানে মোতায়েন আছেন এবং তারা এই মুহূর্তে সেন্ট মার্টিনের ঠিক কোন দিকটায় অবস্থান করছেন? মাকসুদ, এই বিষয়টি মূলত কৌশলগত দিক বলেন, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আসলে বর্ডার সাইডে যে আমাদের কতজন বিজিবি মোতায়েন আছেন কিংবা কোন জায়গাটাতে বিজিবি মোতায়েন আছেন সেই কৌশলগত দিকগুলা চিন্তা করে আসলে এই সংবাদের এটি বলা হচ্ছে না। বুঝতে পেরেছি। আরেকটা বিষয় জানতে চাই আপনার কাছে, সেন্ট মার্টিনের যারা বাসিন্দা এই বিজিবি মোতায়েনের ব্যাপারে তাদের কোনো প্রতিক্রিয়া আছে কিনা, তারা কি বলছেন? তাদের কিন্তু আসলে প্রতিক্রিয়া যদি বলা যেতে পারে, এখন সেন্ট মার্টিন যে জায়গায় দ্বীপটি রয়েছে সেখানে সংবাদকর্মীরা যাচ্ছেন এবং আমরাও বিভিন্ন জায়গায় কথা বলেছি, তাদের কিন্তু বিরূপ কোনো প্রতিক্রিয়া নয়। তারা কিন্তু আসলে বিজিবির এই টহলটিকে সাধুবাদ জানাচ্ছেন এবং পজিটিভলি দেখছেন। ধন্যবাদ হিরণ খান আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সেন্ট মার্টিন থেকে হিরণ খান জানাচ্ছিলেন বিজিবি মোতায়েন প্রসঙ্গে। 22 বছর পর সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েন করা হয়েছে। এবারে যাচ্ছি একটি অন্যরকম খবরে। দর্শক, আপনারা হয়তো জানেন এর আগে রাজধানীর বিভিন্ন জনবহুল এলাকায় পাবলিক টয়লেট স্থাপনের জন্য আন্দোলনে নেমেছিলেন হানিফ বাংলাদেশি নামে এক ব্যক্তি। এবার তিনি বাংলাদেশে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং নির্বিঘ্ন ভোটের পরিবেশ সৃষ্টির দাবিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 1004 কিলোমিটার একক পদযাত্রায় বের হয়েছেন। তিনি আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন ঠাকুরগাঁও থেকে। জনাব হানিফ বাংলাদেশি, আপনাকে দেখতে পাচ্ছি, আপনার বুকে একটি ফেস্টুন ঝোলানো আছে, লেখা ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকার এবং নির্বিঘ্ন ভোটের পরিবেশ সৃষ্টির দাবিতে এক দফা পদযাত্রা। আপনার কাছে জানতে চাই, কেন হঠাৎ করে আপনি এই ধরনের একটি এককভাবে এই ধরনের একটি উদ্যোগ বা কার্যক্রম বা আন্দোলনে আপনি নিজেকে জড়াচ্ছেন? জি হানিফ বাংলাদেশি, আপনি বলুন, আপনাকে আমরা দেখছি, আপনি বলুন। একটু জোরে বলুন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্টুডিও থেকে মাকসুদ বলছিলাম। জনাব হানিফ বাংলাদেশি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনি বলুন। জি জনাব, জি জি
জনাব হানিফ বাংলাদেশে, আপনাকে আমরা দেখছি, আমরা জানি যে এর আগে আপনি একটি আন্দোলন করেছিলেন রাজধানীতে যে সমস্ত জনবহুল এলাকা, সেই সমস্ত জনবহুল এলাকায় যাতে পাবলিক টয়লেট স্থাপন করা হয় সেজন্য আপনি এককভাবে আন্দোলন করেছিলেন। আপনার সেই আন্দোলনে সাড়া দিয়ে ঢাকা সিটি কর্পোরেশন বিভিন্ন জায়গায় পর্যাপ্ত পরিমাণ পাবলিক টয়লেট স্থাপনের উদ্যোগ নেয়। আপনি কি আমাকে শুনছেন? আমরা সম্ভবত আপনার সঙ্গে সংযোগটি স্থাপন করতে পারছি না। আপনাকে আমরা চেষ্টা করছি আপনার কাছে পৌঁছানোর জন্য। আমরা খানিকক্ষণের বিরতি নিব দর্শক, বিরতি থেকে ফিরে এসে হয়তো তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। দেখছেন নিউজ ভিজ 24। আমরা কথা বলছি দিনের উল্লেখযোগ্য বেশ কয়েকটি বিষয় নিয়ে। এই মুহূর্তে চলে যেতে চাই পাবনার খবরে। আপনারা দুঃখিত, আমরা বিরতির আগে ঠাকুরগাঁও একজনের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছিলাম, জনাব হানিফ বাংলাদেশি। তিনি এর আগে ব্যক্তিগতভাবে আন্দোলন করেছিলেন যেন জনবহুল এলাকাগুলোতে পাবলিক টয়লেট স্থাপন করা হয়, এবং এখন তিনি নতুন করে একক পদযাত্রায় নেমেছেন গোটা বাংলাদেশ। তার দাবি যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন। জনাব হানিফ বাংলাদেশি, এবার নিশ্চয়ই আপনি আমাকে শুনছেন। আপনার কাছে জানতে চাই যে আপনার এই আন্দোলনের উদ্দেশ্য কি? এককভাবে আপনি আসলে এই আন্দোলনে কেন নামলেন? আমরা জানি যে আপনি যুব ঐক্য প্রক্রিয়া নামে একটি সংগঠনের সঙ্গে দায়িত্বে আছেন। আমার নাম হানিফ বাংলাদেশি। আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া একক পদযাত্রায় নেমেছি ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। নির্দলীয় নিরপেক্ষ জাতীয় নির্বাচনটা যেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হয় সেজন্য, এবং মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টির জন্য আমার একক পদযাত্রা টেকনাফ থেকে তেঁতুলিয়া। আমরা 1971 সালের আগে পাকিস্তানের আমলে যখন ছিলাম তখন আমরা পাকিস্তান দ্বারা শোষিত হয়েছি, শাসিত হয়েছি। এখন কিন্তু আমাদের লক্ষ্য প্রাণের বিনিময়ে আমাদের যে দেশটা স্বাধীন হয়েছিল, পাকিস্তান আমাদেরকে মৌলিক অধিকার এবং ভোটাধিকার থেকে বঞ্চিত করার কারণে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। কিন্তু দীর্ঘ 47 বছর দ্বারা আমরা আমাদের দেশের যেসব শাসক গোষ্ঠীর দ্বারা আমরা নিপীড়িত হচ্ছি, ভোটাধিকার বঞ্চিত হচ্ছি। স্বাধীনতার 47 বছর যাবৎ যে সরকার যখন ক্ষমতায় আসে সেই সরকারই জনগণকে ভোটাধিকার বঞ্চিত করে। তাদেরকে জনগণ একবার ভোট দিলে পরবর্তীতে তারা কিভাবে অবৈধভাবে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকা যায় সেজন্য জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে, জনগণকে ভোট কেন্দ্রে যেতে দেয় না, ভয়ভীতি প্রদর্শন করে। সেই জন্য জনগণ এখন ভোটের প্রতি পুরো আস্থা। আপনাকে ধন্যবাদ হানিফ বাংলাদেশি। বুঝতে পেরেছি, যদিও বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখন নিরপেক্ষ কোনো সরকারের অধীনে নির্বাচন হওয়ার সুযোগ নেই। যাচ্ছি পরের খবরে। পাবনায় উত্তর ও দক্ষিণাঞ্চলের 15টি জেলার 5 শতাধিক চরমপন্থী আত্মসমর্পণ করেছেন। বিকেলে শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামে আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজি ডক্টর জাবেদ পাটোয়ারি। পুলিশের তালিকাভুক্ত এসব আসামি পাবনা, নাটোর, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া, নড়াইল, রাজবাড়ী, যশোর, খুলনা, সাতক্ষীরা, টাঙ্গাইল ও ফরিদপুর জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, বিস্ফোরক ও অস্ত্র মামলা রয়েছে। তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতা করার আশ্বাস দেন পুলিশ সুপার। অন্ধ জগতের লোক ছিলাম আমরা, এখন এলে আলোয় বাস করতে চাই। একদিক বৃদ্ধ বয়স আর সরকার সুযোগ সুবিধা দিয়েছে, সেই সুযোগ সুবিধা একটু কাজে লাগানোর জন্য এবং নিজের নিরাপত্তা থাকার জন্য, আলোর সন্ধানে ফিরে আসার জন্য আমরা এরকম প্রস্তুতি। এখন ফিরতে চাচ্ছি যে ভালো একটা জীবন যদি পাওয়া যায় তাহলে একটা আলোর জীবনে ফিরে আসবো। অনেক বন্ধু বান্ধব মারা গেছে, সেই সব দেখি আমরা তাতে ভালো হতে পারি, ভালো পথে চলে আসছি। আমরা এই প্রসঙ্গে আরেকটু বিস্তারিত কথা বলতে চাই। সেখান থেকে যুক্ত হচ্ছেন পাবনা থেকে স্থানীয় একজন সমাজ বিশ্লেষক জনাব নরেশ মধু। আপনাকে স্বাগত চ্যানেল 24 স্টুডিও থেকে। জনাব নরেশ মধু, আপনার কাছে জানতে চাই, এই যে চরমপন্থীরা আত্মসমর্পণ করলো, অনেক দিন থেকেই বাংলাদেশে চরমপন্থীদের আনাগোনা সংক্রান্ত কিংবা বন্দুকযুদ্ধ সংক্রান্ত তেমন কোনো খবর গণমাধ্যমে পত্রপত্রিকায় আসে না। এখন থেকে 10-12 বছর আগেও চরমপন্থীদের একটা দারুণ দাপট ছিল কুষ্টিয়া, রাজশাহী, পাবনা এই সমস্ত এলাকায়। এই আত্মসমর্পণ আসলে স্থানীয়ভাবে পাবনার এলাকার জনজীবনে কি ধরনের প্রভাব ফেলবে এবং এই প্রক্রিয়াকে আপনি কতটা সঠিক মনে করেন? প্রথমেই আপনাকে ধন্যবাদ এবং আমি এই প্রক্রিয়াকে প্রথমে স্বাগত জানাই। যে কোনো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া সত্যি যোগ্য রাখে। মূলত আপনি নিশ্চয়ই জানেন এই পাবনার জনপদ বা এই জনপদটি একটি সন্ত্রাসযুক্ত এলাকাই ছিল এবং আমরা প্রতিদিনই দেখতাম কিছুদিন আগে 1-2টা নিহত হত্যা প্রতিদিনই প্রায় থাকতো এবং সম্প্রতি সময়ে এটি এখন নেই।
এর কারণ হলো প্রথমেই একটি থাকতে হলো রাজনৈতিক একটি সদিচ্ছা বা রাজনৈতিক একটি কমিটমেন্ট থাকা দরকার। যদি রাজনৈতিক কমিটমেন্টটি সঠিক থাকে তবেই মানুষ সন্ত্রাসী কার্যকলাপ অনেকখানি দূরে থাকে। আপনি নিশ্চয়ই জানেন একজন মানুষ কিন্তু সন্ত্রাসী হয়েই জন্মগ্রহণ পৃথিবীতে করে না। আদৌ পাওয়ার না পাওয়ার যে ব্যর্থতা, প্রত্যাশা ব্যর্থতা, সেখান থেকে মানুষ বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হয়। আমি বিশ্বাস করি যে আজকে এই যে আত্মসমর্পণ যদি শুধু আনুষ্ঠানিকতা থেকে যায় তাহলে কিন্তু এটি কোনো ভালো প্রভাব পড়বে না। মূলত দরকার এর কন্টিনিউয়েশন বা যে প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে এখানে আত্মসমর্পণ করানো হলো, যদি তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হয় তবে কিন্তু আবার তাদের বিরুদ্ধে হতাশ হবে এবং সেখান থেকে নতুন করে সন্ত্রাসের জন্ম নেবে। সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন তাদের আইনি প্রক্রিয়ায় অব্যাহত থাকবে, তাদের সামাজিক মুক্তির ব্যাপারে কাজ করবে। যদি এগুলো সে সঠিকভাবে করে সরকার, নিশ্চয়ই একটি ইতিবাচক প্রভাব আমাদের সমাজে পড়বে। থ্যাংক ইউ। এখন এই যারা আত্মসমর্পণ করলো তাদের বিরুদ্ধে যে আগে থেকে মামলাগুলো ছিল, তারা তো অপরাধ করেছে, নিশ্চয়ই আত্মসমর্পণ করা একটা ইতিবাচক ঘটনা। এর আগে আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে যারা জলদস্যু ছিল, বনদস্যু ছিল সুন্দরবনে, তারাও আত্মসমর্পণ করেছে। তাদের ব্যাপারে সরকার বলেছে তাদের মামলাগুলো চলবে, তবে তাদের আইনি সহায়তার ব্যাপারে সরকার তাদের পক্ষ থেকে যতখানি করার করবে। এই ক্ষেত্রে কি ঘটবে বলে আপনি মনে করেন বা কি হওয়া উচিত? ধন্যবাদ। আমরা ওখানে কথা বলছি, কথা বলে আপনার সত্যতা যাচাই করা গেল যে সরকার তাদের প্রতিশ্রুতি দিয়েছে তাদের আইনি সহযোগিতা করবে। এটি যদি আইনি সহযোগিতা সঠিকভাবে তাইলে কিন্তু আবার তারা সেই দুঃখ কষ্টে নতুন করে আবার একটি অন্য পথে যাওয়ার একটি সুযোগ তারা পাবে। আমার বিশ্বাস সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে, এবং গতকালকে কথা হলো মাননীয় পুলিশ সুপারের সাথে কথা হলো, মাননীয় আজকে আবার তাদের সাথে কথা হলো, তারা সবাই বলছে যে সরকার তাদের আশ্বাস দিয়েছেন যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের যে মামলাগুলো আছে সেগুলো প্রত্যাহার বা সেগুলো বিচার করবে। আমার বিশ্বাস যেহেতু তারা আত্মসমর্পণ করেছে, একটি নতুন জীবন যাত্রার পথে পা দিয়েছে, সরকার নিশ্চয়ই ইতিবাচকভাবে তাদের এই মামলাগুলো দেখবে। অনেকে হত্যা মামলার আসামি আছে, লুট, তলাশ, অগ্নিসংযোগ, বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের মামলার আসামি আছে। আমার বিশ্বাস সরকার সেগুলো আইনিভাবে মোকাবিলা করে তাদের সাধারণ জীবনে মূলত সন্ত্রাস কমবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে জনাব নরেশ মধু, সমাজ বিশ্লেষক, আপনি পাবনা থেকে যুক্ত হয়েছিলেন। যাচ্ছি আরেকটি খবরে। 11 দিনের বিরতি দিয়ে তৃতীয় পর্যায়ে শুরু হয়েছে ঢাকার চারপাশের নন্দী দখল মুক্ত করার অভিযান। সকালে আশুলিয়ার তুরাগ পাড় থেকে উচ্ছেদ শুরু করেছে বিএডব্লিউটিএ জানায় মিরপুর বেড়িবাঁধের বিরুলিয়া ব্রিজ সংলগ্ন তুরাগ পাড়ে প্রায় 150% নদীর জায়গা দখল করে রেখেছে টেক্স ইউরো বিডি নামের একটি প্রতিষ্ঠান। সেখানে বালু ভরাট করে স্থাপনা তৈরির প্রস্তুতি চলছিল। পরে বিএডব্লিউটিএ অভিযান চালিয়ে বালু সরানোর কাজ শুরু করে। পাশাপাশি উচ্ছেদ করা হয় জমিতে থাকা একাধিক স্থাপনা। নদী ভরাটের অভিযোগে আটক করা হয় প্রতিষ্ঠানটির ম্যানেজারকে। প্রতিষ্ঠানটিকে 1 লাখ টাকা জরিমানাও করা হয়। আজকে ইতিমধ্যে একজনকে আপনার জরিমানা করা হয়েছে 1 লক্ষ টাকা এবং একটি নিলাম প্রক্রিয়া চলছে। এখানে বেশ কিছু বালির গদি দেখতে পাচ্ছেন এবং আপনার একটা এক্সকেভেটর আমরা সিজ করেছি। এটাও আমরা মনে করি যে এই সমস্ত ভরাট কাজের সাথে এই সমস্ত যন্ত্রপাতি এবং জড়িত, যে কারণে এই ভরাট কার্যগুলোতে নিরুৎসাহিত করার জন্য এক ধরনের একটা মেসেজ দেওয়ার জন্য আমরা এই কার্যক্রমটা হাতে নিয়েছি। এবারে দেশের বাইরের খবর। ইসরায়েলের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট চলবে টানা রাত 10টা পর্যন্ত। রাত থেকেই শুরু হবে ফলাফল ঘোষণা। 10,000 কেন্দ্রে ভোট দেবেন 63,40,000 ভোটার। সকাল 9:30টায় জেরুজালেমে ভোট দেন নেতানিয়াহু। এর আগে 8টায় ভোট দেন প্রতিদ্বন্দ্বী বেনি গান্স। পার্লামেন্টে 120 আসনে লড়েছে রেকর্ড 47টি দল। এবারের নির্বাচনকে প্রায় 1 দশক ধরে ইসরায়েলের ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় চ্যালেঞ্জ বলা হচ্ছে। তার শক্ত প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান ও মধ্য নীল সাদা জোটের বেনি গান্স। দর্শক, ইসরায়েলের সাধারণ নির্বাচনের খবরাখবর কিছুক্ষণ আগে সেখান থেকে জানিয়েছেন, বিশ্লেষণ করেছেন তেল আবিব থেকে সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ের সাবেক ইংরেজি বিভাগের অধ্যাপক এল কালাইকুট। চলুন আমরা দেখে আসি সেই কথোপকথনটি।
Will be very close, and we won't know tonight. We will know tonight which one won, but we won't know how they can put together a government. We will only know the government, the possibility of putting together a government in the future, in the week to come. And it is very important how the government is created, because if it is created with ultra right, it will mean one thing, and if the middle can win and has enough votes to create a strong enough mid-government, then I think the situation will be completely different. It seems to me that the possibilities of an ultra-right government are not good, they will not lead to a good future. In any case, whatever happens to the elections, it is important to know that right after the elections, there will be economic changes in the economy, because the economy as it is at the moment is not sustainable. Now, the security is what counts to most people abroad, and not the economy, but the security either way will probably remain the same. If there are chances for peace or some kind of accord, it will be dependent on the kind of government that is formed. নিউজ ভিউজে এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিব, দর্শক সাথেই থাকুন। দেখছেন নিউজ ভিউজ 24, ফিরে এলাম বিরতির পর। আবারও দেশের বাইরের খবর, ভারতের নির্বাচন প্রসঙ্গ। ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির ৭৫ প্রতিশ্রুতির ইশতেহার বিচ্ছিন্ন মানুষের কণ্ঠস্বর। নরেন্দ্র মোদীকে এমন কটাক্ষ করলেন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী। ইশতেহার প্রকাশের ২৪ ঘন্টা পর টুইটে রাহুল গান্ধী অভিযোগ করেন এটি বন্ধ ঘরে বসে তৈরি। জানান ইশতেহারে দূরদর্শিতার অভাব রয়েছে। অবশ্য বিজেপির দাবি সরাসরি ৬ কোটি মানুষের সঙ্গে কথা বলেই ৪৪ পৃষ্ঠার এই ইশতেহার। এদিকে ভারতের নির্বাচনের মাত্র একদিন বাকি থাকতে ফের গোমাংস ইস্যুতে উত্তপ্ত আসাম। মাংস বিক্রির দায়ে শওকত আলী নামে এক ৭০ বছরের বৃদ্ধকে বেধড়ক পিটিয়েছে বিজেপি কর্মীরা। পরে তাকে জোর করে শূকরের মাংস খেতে বাধ্য করা হয়। ভারতের লোকসভা নির্বাচনে জয় পরাজয়ের হিসাব নির্ধারণের মুখ্য ভূমিকা পালন করে উত্তরপ্রদেশ। ১৩০ কোটি মানুষের দেশে সবচেয়ে বেশি জনবহুল এই রাজ্যটিতে প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আর ইউপিএ জোটের প্রধান সোনিয়া গান্ধীর মতো হেভিওয়েট প্রার্থী। উত্তরপ্রদেশ ভারতের হাজার বছরের সাংস্কৃতিক মেলবন্ধন। এখানে ২,৪৩,২৯০ বর্গ কিলোমিটার আয়তনের ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। ২০ কোটি জনসংখ্যার ৩২%ই দারিদ্র্যসীমার নিচে। ১৩.৫ কোটি ভোটারের রাজ্যে প্রার্থী তালিকায় আছেন মোদী, সোনিয়া, রাহুলের মতন হেভিওয়েটরা। বানারসে মোদী, লখনৌতে রাজনাথ, ইউপিএ জোটের প্রধান সোনিয়া গান্ধীর আসন রায়বেরেলি আর আমেথির প্রার্থী রাহুল। এর বাইরে ইন্দিরা গান্ধীর পুত্রবধূ মানেকা লড়ছেন সুলতানপুরে। इनके सभी सहयोगी साथियों ने हमारी मदद की है। মেইনপুরীতে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের প্রতিপক্ষ পিএসপির শিবপাল। মথুরায় বিজেপির হেমা মালিনীর প্রতিপক্ষ কংগ্রেসের মহেশ এবং আরএলডির কুনওয়ার। জোটের স্বার্থে নিজে প্রার্থী হচ্ছেন না মায়াবতী। দলিত ও মুসলিম মিলে রাজ্যে মোট ভোটারের ৫০%। সাম্প্রতিক সময়ে দলিত নিপীড়ন, গোহত্যা ইস্যু উত্তেজনা ছড়িয়েছে হিন্দু ও মুসলিমদের মধ্যে। এক যুগ ধরে এ রাজ্যে শক্তিশালী অবস্থান বিজেপির। বড় ফ্যাক্টর অযোধ্যার রাম মন্দির ইস্যু। ১৪ লোকসভায় এখানে রাম মন্দির বানানোর প্রতিশ্রুতি দেয় মোদীর দল। একসময়ে আরএসএস এর কর্মী বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যে উচ্চবর্ণের হিন্দুদের একচেটিয়া সমর্থন তার প্রতি। ২০১৪ লোকসভায় রাজ্যের ৮০ আসনের ৭৩টিতেই বিজেপি জয় পেলেও এবার পরিস্থিতি ভিন্ন। ব্যাপক বেকারত্ব ও গ্রামীণ জনগোষ্ঠীর অসন্তোষে জনপ্রিয়তায় ভাটা পড়েছে বিজেপির। ৮৪ পর থেকে এ রাজ্যে ক্ষমতার বাইরে কংগ্রেস। বাবরি ইস্যুতে রাহুলের দল নিয়ে বিরূপ মনোভাব আছে মুসলিমদেরও। এছাড়া আঞ্চলিক দলগুলোর সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হচ্ছে প্রধান দুটো দলকেই।
जरूरी बातें आप लोगों के सामने জোটবদ্ধভাবে লড়ছে অখিলেশের সমাজবাদী এবং মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি। ना उठानी पड़े। নাজমুল হাসান, চ্যানেল 24। आप लोग দর্শক, এবারে আমরা এই ব্যাপারে আরেকটু বিস্তারিত জানতে চাই। ভারতের লোকসভা নির্বাচনের খবরাখবর বিশ্লেষণে নয়াদিল্লি থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী। সেই সাথে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট শাকিল মাহমুদ। শাকিল, আপনাকে স্বাগত স্টুডিওতে। আমরা এবার চলে যাচ্ছি সরাসরি গৌতম লাহিড়ীর কাছে। তিনি টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। জনাব গৌতম লাহিড়ী, আপনার কাছে যেটি জানতে চাই যে দুই দলই তো ইশতেহার দিল, বিজেপি এবং কংগ্রেস। দুই দলের ইশতেহারে কৃষকদের স্বার্থ কার ইশতেহারে বেশি প্রাধান্য পাচ্ছে? আর তুলনামূলকভাবে বিচার করলে দেখা যাবে যে কংগ্রেস নিশ্চিতভাবে জানিয়েছে যে কৃষকদের যে ন্যূনতম সহায়ক মূল্য সেটা তারা ক্ষমতায় আসার পর তারা কৃষকদের দেবেন, যেটা এখানকার ভারতের কৃষকদের দাবি। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি তারাও কিন্তু কৃষকদের অন্যরকম কয়েকটি প্রকল্প দিয়েছেন, যে প্রকল্পে বলা আছে শস্য বীমা, তার সঙ্গে কৃষকদের আয়ও নির্দিষ্ট করার কথাও বলা আছে। ফলে তুলনামূলকভাবে দুটি দলের মধ্যেই প্রতিযোগিতা চলছে যে কিভাবে যত বেশি সংখ্যক কৃষকদের পক্ষে পাওয়া যায়। ভারতের কৃষকদের দুর্দশার কাহিনী বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। সেই কারণে কৃষকরা জনসংখ্যার একটা গরিষ্ঠাংশ, তবে তাদের ভোটের প্রভাব পড়বে নতুন সরকার গঠনের জন্য। সেজন্য দুটি দলই চাইছেন যে কৃষকদের জন্য জনমোহিনী কিছু প্রতিশ্রুতি দেওয়া, যাতে তারা মুগ্ধ হয়ে সেই দলকে তারা সমর্থন করেন। তবে এ ব্যাপারে জনতাই শেষ কথা বলবে। এখানে আমার ব্যক্তিগত মূল্যায়নের থেকেও আমি বলবো 23শে মে অপেক্ষা করে থাকতে হবে যে কৃষকরা তাদের পক্ষে সব থেকে বেশি ভোট দিলেন। জনাব গৌতম লাহিড়ী, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে উত্তরপ্রদেশে এবার ঠিক আসলে কি অবস্থা? বড় দুই দলের বাইরেও তো ছোট কিছু জোট আছে এবং 80 আসনের যে হিসেব নিকেশ, সেক্ষেত্রে কোন জোট বেশি এগিয়ে? আপনারা সকলেই হয়তো জানেন যে 2014 সালে এই 80টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি একাই 71টি আসন পেয়েছিল এবং তার সহযোগী দল আপনা দল তারা দুটি দলে জয়ী হয়েছিলেন। এই 73 সংখ্যাটি নিশ্চিতভাবে নরেন্দ্র মোদীকে নিরঙ্কুশ ক্ষমতায় আনার পক্ষে সাহায্য করেছে। কিন্তু সেইবারের নির্বাচনে আমরা যেটা দেখেছিলাম যে উত্তরপ্রদেশের যে আঞ্চলিক দল, প্রধান দুটি আঞ্চলিক দল, সমাজবাদী পার্টি এবং মায়াবতীর নেতৃত্বাধীন বহুজন সমাজ পার্টি এবং অজিত সিং চৌধুরী চরণ সিং এর পুত্র, সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, তার পুত্রের রাষ্ট্রীয় জনতা দল, তারা প্রত্যেকেই আলাদা আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং কংগ্রেসও আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু এবারে তুলনামূলকভাবে রাজনৈতিক সমীকরণটা বদলে গিয়েছে। উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী দল এবং মায়াবতীর বহুজন সমাজ পার্টি এবং রাষ্ট্রীয় জনতা দল, তাদেরও উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে জাট সমুদায়ের মধ্যে প্রচুর প্রভাব রয়েছে। তবে এই পাটিগণিতের বিচারে দেখা যাচ্ছে যে বহু আসনেই কিন্তু এই জোট তারা সংখ্যাগরিষ্ঠিত ভোট পেতে পারেন, সেটা অঙ্কের হিসাব। কিন্তু বিজেপি মনে করছে তাদের ক্ষেত্রে রসায়ন তাদের পক্ষে। তবে প্রধানমন্ত্রী মোদীর বলিষ্ঠ নেতৃত্ব এবং বিশেষ করে হিন্দি বলয়ে যেটা সব থেকে বেশি প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ এবং দেশপ্রেম, তার সঙ্গে পাকিস্তান বিরোধী প্রচার। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজও প্রচার করেছেন বিরোধী দলগুলি পাকিস্তানের সুরে কথা বলছে, তাতে হিন্দি অঞ্চলের মানুষকে প্রভাবিত করার বিজেপি একটি চেষ্টা করছে। একই সঙ্গে মেরুকরণও এখানে দেখা যায়, বিশেষ করে উত্তরপ্রদেশের বেশ কয়েকটি কেন্দ্রে কোথাও মুসলিমদের মধ্যে তারা প্রভাব বিস্তার করতে পারেন কোনো ভোটের ফলে। ফলে সেখানে একটা হিন্দু মেরুকরণ করার একটা প্রয়াস আছে বিজেপি, যেটা কিন্তু ওপরে দেখা না গেল কিন্তু ভেতরে কিন্তু এটা রয়েছে। ফলে পাটিগণিত না রসায়ন কোনটা শেষ পর্যন্ত কাজ হবে। আর একদিন পরেই 11ই এপ্রিল ভারতবর্ষের 543টি আসনের মধ্যে প্রথম 91 আসনের ভোট হতে চলেছে, যার মধ্যে উত্তরপ্রদেশের বেশ কিছু আসন রয়েছে এই পশ্চিম উত্তরাঞ্চলে জাট বলয়ের। তবে সেখানে পাটিগণিত যদি সঠিক কাজ করবে তাহলে বিজেপির আগের বারের তুলনায় যে কম আসন পাবেন সে নিয়ে কোনো শঙ্কা নেই। বা ভারতের যত জনমত জরিপ হয়েছে তারা সকলেই বলছেন যে বিজেপি আগের থেকে
উত্তরপ্রদেশে অনেক কম আসন পাবেন। কতটা কম পাবেন সেই নিয়ে মতবিরোধ রয়েছে সংখ্যার বিচারে। ফলে উত্তরপ্রদেশ ছাড়া এবার মোদীকে উত্তরপ্রদেশের বাইরে অন্যান্য রাজ্য থেকে অনেক বেশি আসন পেতে হবে। অর্থাৎ যে ক্ষতি হবে আসনে সেটাকে তাকে পূরণ করতে হবে অন্য রাজ্য থেকে। তাদের টার্গেটে রয়েছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা, যেখানে তারা তেমন সাফল্য পাননি। কিন্তু এখানেও পাবেন কিনা তার উপরই নির্ভর করছে নরেন্দ্র মোদী সরকারের সেই সংখ্যাগরিষ্ঠতা থাকবে কি থাকবে না। মাসুদ ভাই। ধন্যবাদ গৌতম লাহিড়ী আপনাকে, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে জানাতে চাই ছত্তিশগড়ে বিজেপির বহরে হামলা হয়েছে এবং 5 নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। আপনি সেই ব্যাপারে কিছু বলবেন? এটা ঘটনা যে ছত্তিশগড় সেটা এখানে নকশাল বা মাওবাদীদের প্রভাবান্বিত এলাকা, এবং আজকে সেই বিজেপির ওপরে হামলা হওয়ার কারণে, কারণ যেহেতু ছত্তিশগড়ে কংগ্রেস এবার বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং এই ছত্তিশগড়ে কংগ্রেস লোকসভাতেও অনেক বেশি আসন পাবে গতবারের তুলনায়, এটা প্রায় সকলেই সমস্ত জনমত জরিপেই বলা হচ্ছে। তবে আজকের যে ঘটনাটা, এই ঘটনাটাতে বিজেপি একটি সহানুভূতি কুড়ানোর চেষ্টা করবে এবং সেই সহানুভূতির জোরে বিজেপি তার পুরানো আসন ধরে রাখতে পারবে কিনা এটাই দেখার বিষয়। সবচেয়ে উল্লেখযোগ্য যে বিজেপি এখানে 10টি আসনে 10টিতেই তাদের প্রার্থী বদল করে দিয়েছেন, এমনকি 9 বারের সাংসদ হয়েছিলেন এমন এমপিকেও তারা এবার টিকিট দেননি, সকলেই নতুন প্রার্থী। তা সত্ত্বেও আজকের ঘটনা নিঃসন্দেহে খুব উদ্বেগজনক ঘটনা এবং এই ধরনের হিংসাত্মক ঘটনা ঘটলে বিজেপির পক্ষে প্রচার করা সুবিধা হয় যে কংগ্রেস যেখানে ক্ষমতায় আছে সেখানে নিরাপত্তা সুনিশ্চিত নয়। এই প্রচারটা করার ফলে বিজেপি কিছু বাড়তি ফায়দা তুলে নিতে পারে। ধন্যবাদ গৌতম লাহিড়ী আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ মতামত জানাবার জন্য। চলে যাচ্ছি ভারতের নির্বাচনের আরেকটি খবরে। বক্স অফিস থেকে ব্যালট বাক্স, ভারতের রাজনীতিতে জয়ের শর্টকাট এখন তারকা প্রার্থীরা। কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি নেতা বটেই, এবার সবচেয়ে বেশি তারকা প্রার্থী রয়েছে পশ্চিমবঙ্গে। নতুন পুরনো মুখ মিলিয়ে শুধু তৃণমূল থেকেই মনোনয়ন পেয়েছেন 5 টলিউড অভিনেতা অভিনেত্রী। অন্য রাজ্যগুলোতে বিজেপি, কংগ্রেস ও স্বতন্ত্র পদেও প্রার্থী হয়েছেন বলিউড এবং দক্ষিণী সিনেমার অনেক শিল্পী। সিলভার স্ক্রিন কাঁপানোর পর এবার রাজনীতির মাঠে 2 টলিউড অভিনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের 2 অস্ত্রের মধ্যে নুসরাত লড়ছেন সাম্প্রদায়িক স্পর্শকাতর বসিরহাট, আর মিমি রয়েছেন যাদবপুর আসনে। You don't know what it means. In English it means, I don't think anything is impossible for a woman to balance. সবাইকে বলবো আমাকে শেখাতে, আশীর্বাদের হাতটা আমার মাথার উপরে রাখতে। মমতার তৃণমূল কংগ্রেসকে ঘাটালে জয় এনে দেন টলিউডের হার্টথ্রব দেব। আসানসোলের বাঁকুড়ায় জায়ান্ট কিলার হিসেবে আবির্ভূত হন মুনমুন সেন। এবার এই আসনে মুনমুনের প্রতিদ্বন্দ্বী বিজেপির আরেক তারকা বাবুল সুপ্রিয়, আর পশ্চিমবঙ্গের বীরভূম আসনে তৃণমূলের হয়ে লড়ছেন শতাব্দী রায়। বিজেপির তারকা মনোনয়নে এবার নতুন সংযোজন লকেট চৌধুরী। সাবেক তৃণমূল কর্মী হলেও গুরুত্বপূর্ণ হুগলি আসনে বিজেপির প্রার্থী এই অভিনেত্রী ও নৃত্যশিল্পী। বলিউড তারকাদের মধ্যে এবারও নির্বাচনী মাঠে ড্রিম গার্ল হেমা মালিনী। বিজেপির টিকিটে মথুরা আসনে লড়ছেন তিনি। আরও রয়েছেন ধর্মেন্দ্র, কিরণ খের এবং শত্রুঘ্ন সিনহা। সম্প্রতি বিজেপিতে যোগ দেয়া সাবেক সমাজবাদী পার্টি নেত্রী জয়াপ্রদা রামপুর থেকে লড়ছেন। মুম্বাইয়ের উত্তর লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থী রঙ্গিলা অভিনেত্রী উর্মিলা মাতোন্ডকর। ক্রিকেটারদের মধ্যে কীর্তি আজাদ কংগ্রেসের হয়ে লড়বেন দারবাঙ্গা আসনে। তেলেঙ্গানায় একই দলের প্রার্থী ভারতীয় ক্রিকেট সুপারস্টার মোহাম্মদ আজহার উদ্দিন। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে নিজের প্রতিষ্ঠিত জনকল্যাণ দলের হয়ে লড়ছেন সুপারস্টার চিরঞ্জীবীর ভাই পবন কল্যাণ। মুন্নিমুন, চ্যানেল 24। শাকিল মাহমুদ, এই ভারতের নির্বাচন নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে তারকা প্রার্থীরা দিন দিন এদের সংখ্যা বাড়ছে, সে প্রসঙ্গে না কথা বলি, আপনার কাছে জানতে চাই যে এই যে গত দুদিনের যে প্রচারণা মোদী এবং মমতার, পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের এটা নিয়ে প্রতিক্রিয়াটা কি?
আসলে ওভারঅল ইন্ডিয়ার নির্বাচনের এখন বাকি মাত্র হচ্ছে একদিন বলা চলে, মানে আজকের দিন প্রায় শেষ। তো শেষ মুহূর্তে আসলে এখন এক ধরনের রাজনৈতিক উত্তেজনা, এক ধরনের উত্তাপ, সেটা সব নির্বাচনের ক্ষেত্রেই, শুধু ভারতের নির্বাচন না, সেটা সব নির্বাচনের ক্ষেত্রেই এক ধরনের উত্তেজনা কিন্তু আমরা দেখতে পাই। তো এখন পশ্চিমবঙ্গ জুড়ে যেটা হয়েছে যে বিশেষ করে গত দুদিন ধরে মোদি এবং মমতার যে জনসভা, তার একটা প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে পড়েছে এবং এনআরসি ইস্যু নিয়ে কিন্তু দুদলই হচ্ছে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন। বিশেষ করে মোদি বারবার বলার চেষ্টা করেছেন যে তিনি আসামের মতো অন্য রাজ্যে এনআরসি করবেন, আর মমতা বারবার বলার চেষ্টা করেছেন যে মানে পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেওয়া হবে না। এবং অনুপ্রবেশ ইস্যু নিয়েও দু দলের ভিতরে দু ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এর বাইরে আরেকটা বিষয় রয়েছে, স্মার্ট ফেন্সিং একটা বিষয় করেছে। বিশেষ করে এই প্রযুক্তিটা অনেক ক্ষেত্রে ইসরায়েল ইউজ করে পৃথিবীর, বিশেষ করে সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে। গাজা এবং পশ্চিম তীরের যে নিরাপত্তা চৌকি আছে সেখানে তারা স্মার্ট ফেন্সিংটা ব্যবহার করে এবং এটা মূলত হচ্ছে ভারতের নর্থ ইস্টের যে পুরো রিজিয়নটা আছে, প্রায় 70 থেকে 80 কিলোমিটার পুরো অঞ্চলটা, বিশেষ করে বাংলাদেশের সীমান্ত অঞ্চল এবং মিয়ানমার সীমান্ত অঞ্চল, এই অঞ্চলটাকে তারা সুরক্ষিত করার জন্য একটা স্মার্ট ফেন্সিং যেটা মোদি চালু করেছেন এবং মোদি বলেছেন তার ইশতেহারে যে তিনি ফের ক্ষমতায় আসলে এই স্মার্ট ফেন্সিংটাকে পুরো আরও মানে দৃঢ়তর করবেন এবং আরও বাড়াবেন এর পরিধি। বিশেষ করে বাংলাদেশের যে নদীবর্তী সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে এবং যেসব অঞ্চলে হচ্ছে তার কাটার দেয়াল নির্মাণ সম্ভব না, সেই স্মার্ট ফেন্সিং নিয়ে কিন্তু এক ধরনের উত্তেজনা আছে এবং বারবার বলার চেষ্টা করেছেন অনুপ্রবেশকারীদের ঠেকাবেন। তো এইসব নিয়ে কিন্তু ভারতের রাজনীতির এখন সরকার। আবার সবশেষ আমরা যেটা দেখলাম যে আজকে যে হামলাটা হয়েছে ছত্তিশগড়ে এমনি হচ্ছে আমাদের সময় একদম একেবারে শেষ। আপনাকে এখানে ধন্যবাদ দিতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন নিউজ ভিজ 24, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।